বহু ভুক্তভোগী জীবনের ঝুঁকি নিয়ে তাদের অভিযোগ অভিজ্ঞতা জানিয়েছেন। দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে বিস্তারিতভাবে সে কাহিনী তুলে ধরেছেন। গোপন আটক কেন্দ্রের অস্তিত্ব এখন আর অস্বীকার করার কোনো উপায় নেই। এমনকি মাননীয় প্রধান উপদেষ্টা কিছু আটক কেন্দ্র পরিদর্শন করেছেন এবং সেখানে ভুক্তভোগীদের বক্তব্য শুনেছেন, যা মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের মানুষ দেখেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত 15 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দের প্রজ্ঞাপন বলে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি গঠনের পর বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণের জন্য কাজ শুরু করে গত 26 সেপ্টেম্বর 2024 তারিখে জিআইসি কথিত আয়নাগর নামীয় বন্দিশালার স্থাপনা পরিদর্শন করা হয় এবং ওই তারিখেই অনুসন্ধান সমাপ্ত না হওয়া পর্যন্ত উক্ত স্থান স্থাপনার অনুরূপ পরিবর্তন, পরিমার্জন, সংযোজন বা বিয়োজন না করার জন্য পত্র প্রদান করা হয়। অদ্যাবধি গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য বাংলাদেশে সারা দেশে মোট 16টি গোপন বন্দিশালা পরিদর্শন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে তথ্য প্রাপ্তির পরপরই তাৎক্ষণিকভাবেও অভিযান পরিচালনা করা হয়েছে। এতদ্ব্যতীত কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের ধারা 10(a)(1) ও 2 অনুযায়ী কমিশনের দাখিলকৃত গুম সংক্রান্ত অভিযোগসমূহের মধ্যে হতে গত 4 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ, 26 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ ও 25 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে 3টি পত্র বলে মোট 131টি অভিযোগের বিষয়ে আইন মোতাবেক এফআইআর বা জিডি রেকর্ড পূর্বক ভিকটিমদের সন্ধান এবং উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বরাবরে প্রেরণ করা হয়েছে। অত্র কমিশনের দাখিলকৃত অভিযোগসমূহ বিশ্লেষণে দেখা যায় যে গুমের শিকার ভিকটিমের সম্ভাব্য 4 পরিণতি হয়। 1, তাকে হত্যা করা হয়, বা 2, তাকে বিচারের আগেই মিডিয়ার সামনে উপস্থাপন করে সাধারণত জঙ্গি তকমা দিয়ে বাংলাদেশেই বিচারাধীন বা নতুন ফৌজদারি মামলায় গ্রেফতার দেখানো হয়, বা 3, তাকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পাঠিয়ে দিয়ে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেফতারের ব্যবস্থা করা হয়, অথবা 4, ভাগ্য সুপ্রসন্ন হলে অল্প সংখ্যক ক্ষেত্রে মামলা না দিয়ে ছেড়ে দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন এই প্রতিবেদনে প্রায় 1850 অভিযোগ বিশ্লেষণের মধ্য থেকে 253 জন গুমের শিকার ব্যক্তির তথ্য উপস্থাপন করা হয়েছে, যাদের 3টি বৈশিষ্ট্য রয়েছে। 1, নিখোঁজ হওয়ার সময়ে তাদের নিকটাত্মীয়ের দায়ের করা সাধারণ ডায়েরি, ফৌজদারি মামলা, গুম থাকা অবস্থায় সংবাদ প্রতিবেদনের মতো সমসাময়িক প্রমাণ রয়েছে। শুধুমাত্র এই 253 জন সমসাময়িক প্রমাণ দাখিল করতে সক্ষম হয়েছেন, বাকিরা হননি, কারণ তখন এসব ক্ষেত্রে জিডি করতে গেলে জিডি নেওয়া হতো না। 2, গুম অবস্থা থেকে ফেরতের সময় তাদের সন্ত্রাস বিরোধী মামলা সহ বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়, অর্থাৎ রাষ্ট্রীয় কোনো একটি সংস্থা স্বীকার করে নেয় যে ব্যক্তিটি তাদের হেফাজতে আছে। 3, এই ভিকটিমরা জীবিত আছেন, তাই তারা কমিশনকে জানাতে পেরেছেন যে তারা রাষ্ট্রীয় হেফাজতে গোপন আটক কেন্দ্রে বন্দী ছিলেন, যেখানে তাদের অনেকের একে অপরের সঙ্গে দেখাও হয়েছে এবং একই ধরনের নির্যাতনের মুখোমুখি হয়েছেন। অর্থাৎ এই 253 জন ব্যক্তিকে গুম করার মুহূর্তে, গুমকালীন সময়ে এবং গুম থেকে ফেরত আসার মুহূর্তে 3টি পর্যায়ে অকাট্য প্রমাণাদি পাওয়া যাচ্ছে। অতএব আমাদের কাছে 253 জন মানুষের একটি তথ্যভিত্তিক দলিল বা ডাটাবেস আছে, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং 1 দশকেরও বেশি সময় ধরে একে অপরের থেকে বিচ্ছিন্ন থেকেও অত্যন্ত সাদৃশ্যপূর্ণ অভিজ্ঞতার কথা বলেছেন। এমন ঘটনা কাকতালীয় হওয়া সম্ভব নয়। একটি সাংগঠনিক ও পদ্ধতিগত কাঠামোর অস্তিত্ব নির্দেশ করে। এতে স্পষ্ট হয় যে বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী ও
অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, যার ভিকটিম ছিল মেধাবী শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবী তথা সাধারণ জনগণ। এই প্রক্রিয়ায় তারা ফৌজদারি বিচার ব্যবস্থাকে অস্ত্র বানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবাধীন করেছে এবং নির্যাতন ও গোপন আটকের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে চালু করেছে। এমনকি সাধারণ নাগরিকদের বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দিয়েছে। আমাদের এই 253 জনের নমুনাটি 1 দশকেরও বেশি সময় জুড়ে বিস্তৃত। এদের বয়স, পেশা ও নিখোঁজ থাকার সময়কাল সবই ভিন্ন হলেও তাদের অভিজ্ঞতাগুলো আশ্চর্যজনক প্যাটার্নে মিলে যায়। অধিকাংশই সে সময়কার বিরোধী দলগুলো বা ভিন্ন মতের সমর্থক ছিলেন এবং তাদের অনেকেরই রাজনৈতিক সম্পর্ক নিয়েই প্রশ্ন করা হয়েছে। এমনকি অল্প কিছু ক্ষেত্রে তৎকালীন শাসক দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও দলীয় কুন্দল বা প্রতিদ্বন্দ্বিতার কারণে গুম করা হয়েছে। সকল ক্ষেত্রেই ভুক্তভোগীরা প্রায় একই ধরনের প্রক্রিয়ার শিকার। পদ্ধতিগত নির্যাতন, সন্ত্রাসী হিসাবে প্রচার, একই ধরনের আইন অনুযায়ী অভিযোগ দায়ের এবং একই ধরনের ভাষায় বর্ণনা। বিভিন্ন পটভূমি থেকে আসা ব্যক্তিদের অভিজ্ঞতার এই সামঞ্জস্য রাজনৈতিক উদ্দেশ্যকে স্পষ্ট করে।